যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি, আর অনেকেই ভিসা না করে মমতার দয়ায় বেড়া নেই খোলা 540 কিলোমিটার ঢোকাচ্ছে, শেষ করে দিচ্ছে। আর সব হিন্দুদেরকে আমি অ্যাসিওর করছি, ভারতীয় হিন্দু মুসলমানকে অ্যাসিওর করছি, আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের অ্যাসিওর করছি, একটা কারোরও কোনো অসুবিধা হলে উপরে মোদিজি যদি গ্যারান্টার থাকেন, এই রাজ্যের এলওপিও একটা ছোটখাটো গ্যারান্টার। শামীমদা, আপনি আমার চ্যানেলের মাধ্যমে দর্শকের অনেকগুলো প্রশ্নের উত্তর একদম ক্রিস্টাল ক্লিয়ার উত্তর দিলেন, একদম স্পষ্ট ধারণা দিলেন। আমার একদম শেষ জিজ্ঞাসা আপনার কাছে যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে এসআইআর। আমরা ছোটবেলায় স্যারদেরকে ভয় পেতাম, এখন তো বিহারের স্যার আমাদের বাংলায় এসে উপস্থিত হবেন কিনা এবং তার হাতে কি থাকবে, স্যারের হাতে কি থাকবে, চক ডাস্টার নাকি বেত, সেই নিয়ে সারা বাংলা অত্যন্ত আতঙ্কিত। এবং আপনি দেখে থাকবেন রাজস্থান থেকে শুরু করে, মধ্যপ্রদেশ থেকে শুরু করে, মহারাষ্ট্র থেকে শুরু করে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে সারা দেশে বিভিন্ন জায়গায় বাংলা, অসম থেকে শুরু করে ভয়ঙ্করভাবে সারা দেশেই বাংলা ভাষায় কথা বললে বাঙালিদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, আমি এটা নিয়ে কোনো রাজনৈতিক কচকচি চাইছি না, আমি আপনার কাছ থেকে স্পষ্ট আইনি নিদান জানতে চাইছি। বাংলা ভাষায় কথা বললেই যদি বাঙালিদেরকে এভাবে অত্যাচার করা হয়, বাংলাদেশি বলা হয়, তাহলে বাঙালিদের ভবিষ্যৎ কি? এই সরকারটা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। হ্যাঁ, এই সরকারের মধ্যে সব থেকে যেটা অভাবনীয়, সেটা হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, তার সঙ্গে প্রাতিষ্ঠানিক মিথ্যাচার হচ্ছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেই ক্ষান্ত থাকেনি, প্রাতিষ্ঠানিকভাবে মিথ্যাচার করছেন। এবং আপনি শুধুমাত্র যে ভাববেন না যে উনি মিথ্যাচার করছেন এই মাঠে ময়দানে মাইক ফুকে, উনি কিন্তু আদালতে এসে লিখিত ভাবেও বহুবার প্রতিষ্ঠানগুলো মিথ্যাচার করছে। একাধিক নমুনা আছে আমার কাছে, একাধিক নমুনা যেমন মিথ্যাচার করছেন। তাহলে এইটা যে বলা হচ্ছে যে এই দিয়ে এআইসিপিআই অনুযায়ী দেবো না, দিয়ে আমার স্বেচ্ছাধীন ক্ষমতা, যখন চাইবো দয়ার দান, যখন চাইবো দেবো, যখন চাইবো দেবো না, এটা বলার আর সুযোগ রাজ্য সরকারের নেই। একটা সরকার কতক্ষণে বুঝবে বলুন তো? কতবার হারলে বুঝবে? সরকারের ওই যে দিয়ে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, এই লাইনটা বুঝতে কতবার হারতে হয়? একবার হেরে বুঝলেন না, দুবার হারলেন বুঝলেন না, তিনবার হারলেন বুঝলেন না, চারবার হারলেন বুঝলেন না, 5বার হারলেন বুঝলেন, 6বারে হেরেও বুঝলেন না। 6বারের পরে 7মবারে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়ে দিয়েছে। নমস্কার, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। আমরা কথা বলে নেব ফিরদৌস শামীমের সঙ্গে। শামীমদা অত্যন্ত ব্যস্ততার মধ্যে কলকাতা দিল্লি করে বেড়াচ্ছেন এবং প্রচন্ড কাজের চাপ। আমরা কিছুটা সময় নিয়ে শামীমদার সঙ্গে ওভার ফোন একটু কথা বলার সময় পেয়েছি। শামীমদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। শামীমদা, একটা কথা আমার মনে পড়ছে, আমরা ছোটবেলায় পড়েছিলাম। নমস্কার। হ্যাঁ শামীমদা, আমরা ছোটবেলায় পড়েছিলাম ঋণং কৃত্বা ঘৃতং পিবেত, মানে ঋণ করে ঘি খাওয়া। কিছুদিনের মধ্যেই যে রাজ্য সরকারের কোষাগার প্রায় শূন্য বলে বারবার করে মুখ্যমন্ত্রী সহ সমস্ত রাজ্য সরকার দাবি করে আসছেন, কিছুদিনের মধ্যেই দুর্গাপুজো আসছে, আমাদের প্রত্যেকের আনন্দের উৎসব, এবং সেখানে ক্লাবগুলিকে লক্ষ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে। শুধু তাই নয়, দুয়ারে সরকার প্রকল্পের পরে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে 8,000 কোটি টাকা ব্যয় বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু একটা প্রশ্ন উঠে আসছে, যে প্রশ্নের সঙ্গে আপনি অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেটা হচ্ছে ডিএ, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার কি হাল হকিকত, কি ভবিষ্যৎ? এখনো পর্যন্ত তো রাজ্য সরকারের আমরা কোনো সদর্থক পদক্ষেপ দেখছি না, কি বলবেন? দেখুন, 16ই মে 2025 সুপ্রিম কোর্ট সর্বশেষ যে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছেন যে 25% এরিয়া দিয়ে মিটিয়ে দিতে হবে। এটা 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে। এটা বলার পরে রাজ্য সরকার তো মিটায়নি, একটি অ্যাপ্লিকেশন করেছেন। অ্যাপ্লিকেশনে তারা লিখেছেন যে তাদের যে আর্থিক সামর্থ্য সেটা নেই, তার কারণ মাত্র 3টে হেডে, এক বেতন, দ্বিতীয় হচ্ছে পেনশন, তৃতীয় হচ্ছে যে লোন নেওয়া হয় সেই লোনের ইন্টারেস্ট পে করতেই 100 টাকা আয় করলে রাজ্য 130 টাকা এই 3টে হেডে ব্যয় করে দেয়। তারপরে বিভিন্ন লোকাল বডিজ গুলো রয়েছে, অর্থাৎ পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, এছাড়াও যেমন ধরুন বিভিন্ন এডেড স্কুল রয়েছে, এছাড়াও বিভিন্ন অফিস পরিচালনা করতে যে খরচা হয় সেটা আছে। ফলে এই পরিমাণ দিয়ে তাদের এক্ষুনি দেওয়া সম্ভব নয়, 6 মাস সময় চেয়েছেন।
আর তার সঙ্গে বলেছেন যে যদি ডিএটা এখন দিয়ে দিই কর্মচারীদের, তো যদি ভবিষ্যতে আমরা মামলায় জিতি তাহলে ফেরত নেব কিভাবে। হ্যাঁ, মানে সেটা মডালিটিসটা বলে দেয়নি, সেই জন্য নাকি তারা এখন সময় চাইছে। হুম দেখুন, খুব পরিষ্কার কথা, আপনি যদি 16 মে নির্দেশটা পড়েন, হুম সেখানে নির্দিষ্টভাবে বলা আছে যে রাজ্য সরকারের আর্থিক সামর্থ্য নেই, এই কথাটিকে নেগেট করেই কলকাতা হাইকোর্ট এবং ট্রাইব্যুনাল, অর্থাৎ ট্রাইব্যুনাল এবং কলকাতা হাইকোর্ট উভয়েই রাজ্য সরকারের আর্থিক স্বাচ্ছন্দ্য নেই, আর্থিক সামর্থ্য নেই, সেটাকে নেগেট করে এই রায় দিয়েছে এবং সেটাকে কগনিজেন্স নিয়েই কিন্তু এই 25% এরিয়া দিয়ে দিতে বলেছেন। প্রথমে সুপ্রিম কোর্ট বলেন, সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা, যে 50% এরিয়া দিয়ে দিতে, যখন খুব কান্নাকাটি শুরু করে দেন আর কি, যে এত টাকা দিলে কোমর ভেঙে যাবে একদম, তখন 25% এরিয়া দিতে বলেন। যখন এইটা রেকর্ড করছেন যে এদের সামর্থ্য নেই, এটাকে নেগেট করে ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট রায় দিয়েছে, তারপরে আবার নতুন করে এইসব বলার মানে কি? দেখুন, এই যে সামর্থ্য নেই এটা বলে আপনি আপনার উপরে যে বাইন্ডিং এফেক্ট আছে যে সমস্ত বিষয়ে, সেগুলোকে অগ্রাহ্য করতে পারেন না। তাহলে তো কালকে ব্যাংকের লোন নিয়ে কেউ বলবে আমার সামর্থ্য নেই, অতএব ব্যাংক কেন লোন দেবে, আমার কাছ থেকে কেন টাকা নেবে। কালকে বিজয় মালিয়া এসে বলবে আমি তো সাধু পুরুষ, আমার তো ব্যাংকের লোন নিয়েছিলাম, তারপরে আমি সেটাকে সব খরচা করে দিয়েছি, এখন আমি সাধু পুরুষ, আমাকে সাধু পুরুষ ডিক্লেয়ার করো। এটা তো আর হয় না। স্বাভাবিক সাধারণ যুক্তি হচ্ছে যেগুলো আপনার উপরে লিগালি বাইন্ডিং, সেগুলোকে আপনাকে প্রথম করতে হবে। আপনি রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়ার বদলে, পেনশনারদের ডিআর দেওয়ার বদলে আপনি সেই টাকা নিয়ে মৎসব করছেন, নিজের বড় বড় কাটা চাপাচ্ছেন, মেলা করছেন, খেলা করছেন, ক্লাবগুলোকে অনুদান দিচ্ছেন, ফলে এই কাজগুলো করছেন। সঙ্গে এখন বলছেন যে আপনার ক্ষমতার আশা প্রায় 14 বছর হয়ে গেল, তারপরে এখন বলছেন পাড়ায় ছোট ছোট সমস্যা থেকে গেছে, পাড়ার ট্যাপ দিয়ে জল পড়ে না, পাড়ায় নাকি একটা বৈদ্যুতিক খুঁটি, সেটা যদি তারা লাগানো হয় এই 10 লক্ষ টাকা করে দেবো, সেই কাজগুলো হবে। কেন এতদিন ধরে 14 বছর ধরে তাহলে কি কাজ করলেন আপনি? আপনি যে বলেন আর কোনো উন্নয়ন বাকি নেই, তাহলে এই উন্নয়নগুলো কি এখনো বাকি ছিল? না, বড় উন্নয়ন হয়ে গেছে, এখন ছোট উন্নয়ন গুলো হচ্ছে। তা উনি তো বলেছেন সব উন্নয়ন হয়ে গেছে, সবের মধ্যে কি ছোট উন্নয়ন বাকি, মানে এগুলো পড়ে না? দেখুন, এই টাকাটা খুব পরিষ্কার আমার মনে হয়েছে, এই টাকাটা বেসিক্যালি আগে রাজনৈতিক দলগুলো বুথ খরচা দুভাবে দেয়। মানে যেমন ধরুন বামপন্থী দলগুলো, তারা সেখান থেকে চাঁদা তুলে সেখান থেকে বুথ খরচা তারা তাদের কর্মীদের দেন, বা ভোটের দিনে খরচা হয়, ভোটের আগে পরে যে খরচাগুলো আছে সেগুলো ব্যয় করেন। এই যে আর কিছু রাজনৈতিক দল আছে দেখবেন তারা পাঠায়, যেমন ধরুন মানে উপর থেকে আসে, দেখবেন সাধারণ কর্মীদের মধ্যে এটা প্রচলিত কথা যে আমাদের বুথ খরচা উপর থেকে আসে। উপর থেকে আসে বলে ব্যাপারটা হচ্ছে ইলেকট্রাল বন্ড থেকে পেতেন, হ্যাঁ, ইলেকট্রাল বন্ড বা বিভিন্ন কোম্পানির কাছ থেকে এটাও সেটা নিতেন, তার পয়সা চাঁদা নিতেন, সেখান থেকেই এই সমস্ত পয়সাগুলো দিতেন। তৃণমূল কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল, একটা আঞ্চলিক রাজনৈতিক দল, ভারতবর্ষের দ্বিতীয় সর্বোচ্চ ইলেকট্রাল বন্ডের টাকা পেয়েছে। বুঝতে পারছেন যে কি পরিমাণ টাকা পেতেন? ফলে সেই টাকা এখন ইলেকট্রাল বন্ড বন্ধ, বুথ খরচ তো দেওয়ার একটা নতুন পন্থা বের করেছেন। ফলে এই নতুন যে পন্থা বের করেছেন, বোঝাই যাচ্ছে যে বেসিক্যালি এর কি পরিণতি হতে চলেছে। তৃণমূল কংগ্রেসের কাছে একটা প্রকল্প মানে নতুন চুরির একটা বন্দোবস্ত, তৃণমূল কংগ্রেসের কাছে এটা আর একটা নতুন বেশ বক্তব্যটা কি আপনি এরকম ইঙ্গিত করতে চাইছেন শামীম দা, যে 8,000 কোটি টাকার এই যে বিপুল অঙ্কের এই যে প্রকল্প, এটা ঘুরপথে সরকারি টাকাকে দলীয় ফান্ডে ট্রান্সফার করার একটা প্রক্রিয়া? তৃণমূল কংগ্রেসের আমলে বেশিরভাগ প্রকল্প তো সেটাই হয়েছে, দলীয় ফান্ডে না বলে তো বলুন নেতা নেতৃত্বের পকেটে ঢোকানোর বন্দোবস্ত, বেশিরভাগ ক্ষেত্রে তো তাই হয়েছে। এবং বিশেষ করে এই রাজ্যে মানে যে কোনো প্রকল্প মানে চুরি, আর নিয়োগের ক্ষেত্রে তো বলতেই নেই, মানে যত নিয়োগ দেখছেন প্রতিটি ক্ষেত্রেই চুরি। মানে 2017 সালের, আমি এই গত সপ্তাহে একটা মামলা বলি, 2017 সালের পূর্ব মেদিনীপুরের একটা পঞ্চায়েতের নিয়োগ, আমাকে যে মামলাকারী সে এসে যা যা বলেছে সে তো আর কর্তব্য নয়, তো তবুও সে 2017 সাল পরীক্ষা দেওয়া হয়েছে, 2018 সালে রেজাল্ট বেরোনোর কথা, তো যখনই অফিসে যাই বলে রেজাল্ট বেরোয়নি। তারপরে বিরক্ত হয়ে 2022 সালে একটা আরটিআই করে, তখন 2018 সালে একটা প্যানেল দিচ্ছে উইদাউট ব্রেকেজ অফ মার্কস, কিচ্ছু নেই, তখন সে নিজের মার্কস জানছে,
ওদের মার্কস জানছে, ওদের মার্কস তো জানানোই হলো না যারা সিলেক্টেড হয়েছে। এবং আশ্চর্যের বিষয় শুনলে অবাক হয়ে যাবে, ৭৬টা শূন্যপদ ছিল, যতগুলো শূন্যপদ ছিল তার থেকে বেশি জনকে নিয়োগ করে নিয়েছে। ফলে এই এই ঘটে, এবং শুধু তাই না, সে নিজের ওএমআর চেয়েছে, বলছে ওএমআর নেই, হদিস নেই, ও ট্রেস আউট করা যাচ্ছে না। ভাবুন, যাদের ওএমআর সংরক্ষণ করে রাখার কথা তাদের ওএমআর ট্রেস আউট করা যাচ্ছে না। ওএমআর নেই, ধ্বংস করে দিয়েছে, এটা তো একরকম কথা, বলছে ট্রেস আউট করা যাচ্ছে না, তা কোথায় আছে কেউ জানে না। এইভাবে তো এই রাজ্যে গোটা রাজ্যে নিয়োগ হয়েছে, তো দেখবেন আবার কিছু জঞ্জালে যাবে। এটা তো এই রাজ্যের এখন মানে সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এই রাজ্যে, খুব দুর্ভাগ্যের। এবং কিন্তু ডিএ মামলার ক্ষেত্রে আমি এটুকু বলবো, এটা আর বলতে পারেন না যে আমি দেবো না, সবার জেতা মামলা। ডিএ মামলাটি সুপ্রিম কোর্ট যখন এই অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে, সুপ্রিম কোর্ট এটা বুঝেই নির্দেশ দিয়েছে যে এই যে ডিএ সেটা এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, এবং কর্মচারীদের এটা আইনসঙ্গত অধিকার, এবং কর্মচারীদের ওই ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে গেলে 25% এরিয়া দিয়ে মিটিয়ে দিতে বলেছেন, মানে ওই 100%ই দিতে হবে। এখন 25% পরে আরো 75% এরিয়া দিয়ে পিটিয়ে দিতে হবে। এটা কেন রেখেছে মামলাটি শুনানির জন্য সেটা বুঝে নেওয়া উচিত। তার কারণ কলকাতা হাইকোর্ট যেমন ডিএ আইনসঙ্গত অধিকার, ন্যায়সঙ্গত অধিকার বলেছে, তার সঙ্গে মৌলিক অধিকার বলেছে। দুজন বিচারপতির মধ্যে একজন বিচারপতি ডিএ কে মৌলিক অধিকার বলেছে। এখন ডিএ কে মৌলিক অধিকার হিসেবে গণ্য করা যাবে কি যাবে না, মূল আর্গুমেন্ট সেই বিষয়টি হবে। দেখুন, মৌলিক অধিকার হোক বা না হোক, ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে। রোপারুল 2009 সেটা লেখা আছে। যখন বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের অর্থমন্ত্রীর নাম অসীম দাশগুপ্ত, তারা রোপারুল 2009 মনে করেছেন কর্মচারীকে ডিএ আইনসঙ্গত অধিকার হিসেবে কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে দিতে হবে, তাই তারা সেই প্রভিশনটি রেখেছিলেন। বামফ্রন্ট আমলে প্রতি বছর সেটাই করা হতো, প্রতিবার সেটা করা হতো। এবার হয়তো কোনো সময় কি হতো, কিছুটা হয়তো পিছিয়ে থাকতো, ধরুন হয়তো যে সময় সেন্ট্রাল গভর্নমেন্ট হয়তো অ্যানাউন্স করলো সেই সময় হয়তো দিতে পারলো না, কিছুটা পরে বা কিছুটা হয়তো একবার হয়তো ল্যাগ থাকতো, একবার পিছিয়ে থাকতো, মানে একটা দিয়ে হয়তো পিছিয়ে থাকতো, এরকম হতে পারতো। কিন্তু কখনো এটা হয়নি যে ডিএ এআইসিপিআই অনুযায়ী দেওয়া হবে না। তাহলে এইটা যে বলা হচ্ছে যে এই ডিএ এআইসিপিআই অনুযায়ী দেবো না, ডিএ আমার মানে স্বেচ্ছাধীন ক্ষমতা, যখন চাইবো দয়ার দান, যখন চাইবো দেবো, যখন চাইবো দেবো না, এটা বলার আর সুযোগ রাজ্য সরকারের নেই। একটা সরকার কতক্ষণে বুঝবে বলুন তো, কতবার হারলে বুঝবে? সরকারের ওই যে ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, এই লাইনটা বুঝতে কতবার হারতে হয়? একবার হেরে বুঝলেন না, দুবার হারলেন বুঝলেন না, তিনবার হারলেন বুঝলেন না, চারবার হারলেন বুঝলেন না, 5বার হারলেন বুঝলেন, 6বারে হেরেও বুঝলেন না, 6বারের পরে 7মবারে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়ে দিয়েছে। দেখুন, এই পরিমাণ টাকাটা কেন জমলো? এই পরিমাণ টাকা তো জমার কথা নয়। কিছু মাসে মাসে দিতে দিতেন, তাহলে এই পরিমাণ চাপও পড়তো না। মাসে মাসে মিটিয়ে দিতেন যদি সমস্ত কর্মচারীদের, সমস্ত পেনশনারদের, তাহলে তো এই পরিমাণ চাপ রাজ্য সরকারের উপর পড়তো না। রাজ্য সরকারি কর্মচারীদের, রাজ্য সরকারের পেনশনারদের, যারা পেনশন ভোগী, তাদের মিটিয়ে দিতেন, তাহলে কোনোভাবেই এই পরিমাণ চাপ পড়তো না। আপনি মাসে মাসে না দেওয়ার জন্য, সেই টাকাটি নিয়ে মুচ্ছব করার জন্য, মেলা খেলা করার জন্য, নিজের কাটা উঠ ছাপানোর জন্য আজকে ব্যয় করেছেন, আজকে একসঙ্গে দিতে হচ্ছে। দিয়ে হাপ্পাছড়ি কান্নাকাটি করলে তো আর চলবে না, এটা দিতে হবে। আমার যতদূর মনে পড়ছে আপনার চেম্বারেই আমি একবার পূর্ব মেদিনীপুরের এরকম একজন বঞ্চিত চাকরি প্রার্থীর সঙ্গে কথা বলেছিলাম, এবং তিনি যা তথ্য তুলে দিয়েছিলেন সেটা অত্যন্ত ভয়াবহ, এবং সেটা অত্যন্ত ভীতিকর, মানে সৎ এবং যোগ্য মেধাবী যারা চাকরি প্রার্থী তাদের জন্য। আমার প্রশ্নটা অন্য জায়গায়। আপনি ডিএর কথা বলছিলেন, আমার স্পষ্ট মনে পড়ছে অসীম দাশগুপ্ত যখন অর্থমন্ত্রী রাজ্যের, বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী, তখন 10%-এর যদি ডিফারেন্স হতো কেন্দ্রীয় সরকারের ডিএর পরিমাণের সঙ্গে রাজ্য সরকারের দেয় ডিএর পরিমাণের, তাহলেই কর্মচারীরা গেল গেল রব তুলতেন। এখন দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী এটাকে প্রায় একটা অভ্যাসে পরিণত করে দিয়েছিলেন। কিন্তু আপনার মনে থাকবে মুখ্যমন্ত্রী সরকারে আসার আগে কিন্তু বারবার বলেছিলেন যে ডিএর এই মার্জিন আমরা কমিয়ে দেবো, ডিএ আমরা কেন্দ্রীয় হারে দিয়ে দেবো। তাহলে মুখ্যমন্ত্রী তো নিজের দেওয়া নিজের প্রতিশ্রুতি থেকে সরে এলেন।
শুধু তাই না, আপনাকে স্মরণ করিয়ে দিব, রাজ্যের মুখ্যমন্ত্রী সেই সময় বলেছিলেন যে সরকার দিয়ে দিতে পারে না সেই সরকারে থাকার কোনো একেবারেই তাই। অধিকার নেই। কর্মচারীদের দিয়ে দিতে পারে না। ভাবুন এই সরকার কি করেছে, এই সরকার কর্মচারীদের দিয়ে তো দেয়নি, উল্টে রাজ্য সরকারের নিজের কর্মচারীদের দিয়ে না দেওয়ার জন্য জনগণের ট্যাক্সের টাকা ব্যয় করে মামলা লড়ছেন যে কর্মচারীকে দিয়ে দেবো না, নিজের কর্মচারীকে। এটা ভাবুন, এই কর্মচারীরা প্রতিদিন দৈনন্দিন কাজ করে রাজ্য সরকারের, এই কর্মচারীরা ভোট করেন, এই কর্মচারীরা সবকিছু করেন, এই কর্মচারীদের তার নিজের কর্মচারীদের দিয়ে দেবে না, আবার এই কর্মচারীদের তার জন্য চাকরিও লড়তে যায়, হচ্ছে আমাদের। আবার তার দুর্নীতির কারণে এই যে কর্মচারীদের চাকরিও যায়। সেখানে আমার একটা প্রশ্ন, দুর্নীতির কারণে শিক্ষকদের চাকরি গেছে। দেখুন এই দুর্নীতি, আমি কথা চললে মনে বলছি, এই এই যে একজন মানুষেরও তো চাকরি যেত না, বামফ্রন্টের আমলে তো একজন মানুষেরও চাকরি যায়নি। কেন যায়নি? কারণ তারা দুর্নীতি করেনি। এখন অনেকেই বলার চেষ্টা করেন দেখি যে চিরকুটে চাকরি হয়েছে। আমি তাদের বলি, বাবা চিরকুটে চাকরি হলে তথ্যটা এনে দেবেন। চিরকুটে যদি চাকরি হয় তো তথ্যটা এনে দেবেন, আমি মামলা করে দেবো। এখন মানে এই যে বলা কথা আর বাস্তব, এই দুটোর মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য। এখন এই আমাদের দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির ফলে কিছু মানুষ যারা সত্যি সত্যি দুর্নীতির সঙ্গে যুক্ত নয় তারাও শাস্তি পাচ্ছে। তার কারণ হচ্ছে এই সরকারটা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। হ্যাঁ, এই সরকারের আমলে সব থেকে যেটা অভাবনীয় সেটা হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, তার সঙ্গে প্রাতিষ্ঠানিক মিথ্যাচার হচ্ছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেই ক্ষান্ত থাকেনি, প্রাতিষ্ঠানিকভাবে মিথ্যাচার করছেন। এবং আপনি শুধুমাত্র যে ভাববেন না যে উনি মিথ্যাচার করছেন এই মাঠে ময়দানে মাইক ফুকে, উনি কিন্তু আদালতে এসে লিখিত ভাবেও বহুবার প্রতিষ্ঠানগুলো মিথ্যাচার করছে। একাধিক নমুনা আছে আমার কাছে, একাধিক নমুনা যেমন মিথ্যাচার করছেন। যেমন ধরো দুর্নীতি মামলার ক্ষেত্রে এটা অনিচ্ছাকৃত ভুল, এটা কি অনিচ্ছাকৃত ভুল? এটা প্রাতিষ্ঠানিক মিথ্যাচার সমান হয়ে গেছে। একাধিক মামলায় যে তথ্যগুলো আদালতের সামনে বলেন, প্রাথমিকভাবে কি হয় বলুন তো, আদালত যে কোনো আর্টিকেল 12 অথরিটিকে প্রাথমিকভাবে বিশ্বাস করেন। কেন অবিশ্বাস করবে বলুন তো? একটা একটা প্রতিষ্ঠানকে, সরকারি প্রতিষ্ঠান, একটা দেখুন সরকার যার দ্বারাই পরিচালিত হোক না কেন, শুধু মানুষের সরকার, সরকার কখনো তার নাগরিকদের সঙ্গে বিভেদ করতে পারেন না, বিভেদ সৃষ্টি করতে পারেন না। আমি অবাক হয়ে যায় মাঝে মাঝে যেমন আদালতে এই প্রতিষ্ঠানগুলো আর্টিকেল 12 অথরিটি গুলোর পক্ষ থেকে সাবমিশন হয়, আমার কথা কি করে এই সাবমিশন করতে পারেন, সত্যি সত্যি খারাপ লাগে। আমি যাদের এই সাবমিশন করতে শুনি জানি যারা ব্যক্তিগতভাবে অসাধারণ আইনজীবী বা ব্যক্তিগতভাবে অসাধারণ মানুষ, কিন্তু প্রতিষ্ঠানগুলো তাদেরকে দিয়ে এই পরিমাণে মিথ্যাচার করিয়ে দিচ্ছে। শুনতেও নিজের কানকে মাঝে মাঝে বিশ্বাস হয় না। প্রতিষ্ঠানগুলো এইভাবে মিথ্যাচার করছে। আমি একাধিক উদাহরণ দিয়ে দিতে পারি এবং আমি চ্যালেঞ্জ করেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই যে ধরুন 2020 সালের নিয়োগে, যে প্রাথমিকের নিয়োগে বলছে যে আমি প্যানেল পাবলিশ করতে পারিনি, তার কারণ সাইবার হ্যাকিং হয়েছিল, তাই প্যানেলটা উইথড্র করতে বাধ্য হয়েছে এবং এই সংক্রান্ত একটা অভিযোগ হয়েছে। আমি চ্যালেঞ্জ করেছি, আজ পর্যন্ত কেউ মুখ খুলতে পারেনি, না মমতা বন্দ্যোপাধ্যায় না রাজ্যের শিক্ষামন্ত্রী ব্যর্থ। আমি আপনার মাধ্যমে আবার চ্যালেঞ্জ করছি যে বলুন যে কমপ্লেন হলে তো মমতা ব্যানার্জি পুলিশই তো তদন্ত করবে যে হ্যাঁ কমপ্লেন হয়েছিল, এই তার অভিযোগপত্র, এই অভিযোগের পত্রের সাপেক্ষে এই এফআইআর, এই এফআইআর এর সাপেক্ষে এই তদন্ত করেছে, তদন্তে কিছু পাইনি তাই এফআইআর করে দিয়েছে, বা তদন্ত করেছে এই ব্যক্তিদের সংযুক্ততা পেয়েছে, তাদেরকে জেলে পড়েছে এবং তারা বেল পেয়ে গেছে, কিছু তো একটা হয়েছে। এখনো পর্যন্ত সেই অভিযোগপত্র আজ পর্যন্ত না আদালতে দেখাতে পেরেছে, না মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে, না বোর্ড দেখাতে পেরেছে। ইভেন আমি মাঝে মাঝে দেখি যে দেখুন আপনার যে কোনো ধরুন আপনি আয়কর রিটার্ন দেন, একজন অফিস আয়কর আধিকারিক বলতে পারে যে গত বছর কবিবাবু যে এটা দিয়েছিলেন, আয়কর রিটার্ন দিয়েছিলেন, সেটা আয়কর দপ্তরের কাছে নেই, কারণ আমি আয়কর বা আমি দিতে পারবো না, বা আমি সেটা
মানে সেটা নিয়ে কিছু বলতে পারবো না, তার কারণ আমি সেই সময় আধিকারিক ছিলাম না। এটা তো বলতে পারেন না। একেবারেই তাই। বলবেন না, কারণ কি ইনস্টিটিউশনাল মেমোরি হয়। একেবারেই তাই। আর যদি তার আগের যিনি আধিকারিক ছিলেন তিনি যদি সেই ইনস্টিটিউশনাল মেমোরি না রাখেন, তার দায়িত্ব হচ্ছে সেই ইনস্টিটিউশনাল মেমোরি না রাখার জন্য তিনি তার বিরুদ্ধে অভিযোগ করবেন তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। এবং শুধু তাই না, সেই রেসপেক্ট মানে ব্যক্তি আসবে, চুরি হয়ে যায়, চেয়ারটা তো থাকবে। একদম চুরি হয়ে যায় বা তিনি নিয়ে পালিয়ে যান বা হোয়াটসঅ্যাপ, তাহলে তার বিরুদ্ধে অভিযোগ হবে নির্দিষ্ট, এবং সেই নিয়ে মানে সরকারের দায়িত্ব সেটাকে প্রসিকিউট করা। এটা কিছু হয়নি বলছে, এসে একদম মানে অবলীলায় বলে দিচ্ছেন প্যানেল আমাদের কাছে নেই, আমি তো এখন তো মানে দায়িত্বে ছিলাম না, আগের জন দায়িত্বে ছিল তিনি চুরি করেছেন। মানে এই অবলীলায় এসে বলে দেন। আমি ভাবি এরা কোন জায়গা থেকে বলছে, মানে এরা কিভাবে বলছে, কোন জায়গা থেকে বলছে, মানে শুনতেও এত খারাপ লাগে। অম্লান বদনে বলছে। শামীমদা, আমি আইনজীবী নই, আইন বিশারদ নই, আইন পড়িনি, কিন্তু এটা বোঝার জন্য আইন বিশারদ হওয়ার প্রয়োজন হয় না। আপনি টেকনিক্যাল দিকটা বলতে পারবেন। আমার একটা প্রশ্ন এবং মানুষেরও প্রশ্ন, যে সরকার কোমর ভেঙে যাবে, আর্থিক ক্ষমতা নেই বলে ডিএ দিতে পারছেন না কর্মচারীদের, যেটা অধিকার বলে ইতিমধ্যে প্রতিপন্ন আদালতের মাধ্যমে, সেই সরকার 8,000 কোটি টাকা একটা প্রকল্পে ব্যয় বরাদ্দ করছে। সরকার কোন প্রকল্পে ব্যয় বরাদ্দ করবেন সেটা একেবারেই তার প্রেরোগেটিভ, তার উইজডম। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যদি অর্থ না থাকে তাহলে আমি ব্যয় বরাদ্দ করছি কি করে? তাহলে একরকম মিথ্যাচার। আদালতে এই সাবমিশন করবেন আপনারা? অবশ্যই আমরা যা করার শুধু চাই না, আমরা অলরেডি কন্টেম্পট প্রসিডিং ইনিশিয়েট করিয়েছি। আমরা প্রথম যেহেতু 6 সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরে কন্টেম্পট নোটিশ দিয়েছি, তারপরেও তারা সেটা কমপ্লাই করেনি, সেই জন্য আমরা কন্টেম্পট অ্যাপ্লিকেশনও দায়ের করেছি। এবং আমরা এখন আদালতে সুপ্রিম কোর্টের সামনে মূলত যদি আপনি বলেন তাহলে তিন ধরনের প্রসিডিংস সেটা রয়েছে। একটা হচ্ছে অবভিয়াসলি এই দুটো তারই অফশুট বলতে পারেন, যে এসএলপি আছে তার সঙ্গে একটা রাজ্য সরকারের করা একটা অ্যাপ্লিকেশন রয়েছে, তার সঙ্গে আমাদের করা কন্টেম্পট অ্যাপ্লিকেশনটি রয়েছে। তারা একটা মডিফিকেশন চাইছেন, আমরা চাইছি ওই নির্দেশটি যেহেতু অমান্য করেছেন তাই কন্টেম্পট প্রসিডিং ইনিশিয়েট করতে। ফলে এই তিনটে প্রসিডিংস রয়েছে, এসএলপি প্লাস রাজ্য সরকারের অ্যাপ্লিকেশন, আমাদের কন্টেম্পট অ্যাপ্লিকেশন। এই তিনটে প্রসিডিংসে দেখুন, এই তিনটে প্রসিডিংস আশা করি আগামী 4 আগস্ট শুনানি হবে। এবং আমার মনে হয় যে 6বার জিতেছি, 7মবারে নিশ্চিতভাবেই মানে রাজ্য সরকারের আর হবে, রাজ্য সরকারের কর্মচারীরা তারা নিশ্চিতভাবেই তাদের ন্যায্য অধিকার পাবেন। দেখুন এইটা নিয়ে তো কোনো কারোর মনে কোনো সন্দেহ থাকার কথা নয়, দিয়ে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে। বরং 2009 এটা লেখা আছে, এটা দিতেই হবে। কিন্তু রাজ্য সরকার এটা দেখার করাতে চাইছেন কেন, এটা আরো প্রলম্বিত করতে চাইছেন কেন? তার কারণ ওনারা বুঝেছেন যে কোনোভাবে এটা যদি প্রলম্বিত করা যায় বা কোনোভাবে এটাকে যদি আরো একটু টেনে নিয়ে যাওয়া যায়, তাহলে এই টাকাটি দিয়ে আবার মোৎসব করা যাবে। এই টাকাটি দিয়ে মোৎসব করার জন্য, এই টাকাটি অন্য খাতে খরচ করার জন্য, দেখুন বলবেন যে আমরা তো মানে যখন এই বাজেট করা হয় তখন বাজেটের প্রাথমিকভাবে 2 রকম ভাবে বাজেট করা হয়। মানে বাজেটের 2টো অংশ থাকে, একটা হচ্ছে স্থায়ী খরচ, একটা হচ্ছে অস্থায়ী খরচ। হয়নি, এটা তো স্থায়ী খরচ। স্থায়ী খরচের ক্যালকুলেশন যদি আপনি ভুল করেন তাহলে তার জন্য আপনি দায়ী থাকবেন। আপনি যদি ধরুন দিয়ে কত দিতে হবে এটা যদি আপনি মানে না ক্যালকুলেশন করতে পারেন বা করতে চান, কারণ হচ্ছে আমার ধারণা এটা আপনারা করতে চাননি। কারণ আমি যদি প্রাথমিকভাবে ধরেও নিই যে রাজ্য সরকার প্রথমে বুঝতে পারেনি দিয়ে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, ওই লাইনটি পড়ে বুঝতে পারেনি। একবার হারার পরে বোঝা উচিত ছিল, 2বার হারার পরে বোঝা উচিত ছিল, এবং সেটা মিটিয়ে দেওয়া উচিত ছিল। একবার এই লাইনটির অর্থ বুঝতে 6বার হাঁটতে হবে এরকম তো কথা ছিল না, এরকম বিষয়টিও নয়। 6বার হারার পরে ওই লাইনের অর্থ যদি না বুঝতে পারেন তাহলে আর কি বলবেন, আইদার বোকা বলতে হয়, না হলে বলতে হয় যে ওই গাছবাড়ি করছেন। শামীমদা, আপনি আমার চ্যানেলের মাধ্যমে দর্শকের অনেকগুলো প্রশ্নের উত্তর একদম ক্রিস্টাল ক্লিয়ার উত্তর দিলেন, একদম স্পষ্ট ধারণা দিলেন। আমার একদম শেষ জিজ্ঞাসা আপনার কাছে যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে এসআইআর। আমরা ছোটবেলায় স্যারদেরকে ভয় পেতাম, এখন তো বিহারের স্যার আমাদের বাংলায় এসে
উপস্থিত হবেন কিনা এবং তার হাতে কি থাকবে, স্যারের হাতে কি থাকবে, চক ডাস্টার নাকি বেত, সেই নিয়ে সারা বাংলা অত্যন্ত আতঙ্কিত। এবং আপনি দেখে থাকবেন রাজস্থান থেকে শুরু করে, মধ্যপ্রদেশ থেকে শুরু করে, মহারাষ্ট্র থেকে শুরু করে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে সারা দেশে বিভিন্ন জায়গায় বাংলা, অসম থেকে শুরু করে ভয়ঙ্করভাবে সারা দেশেই বাংলা ভাষায় কথা বললে বাঙালিদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, আমি এটা নিয়ে কোনো রাজনৈতিক কচকচি চাইছি না, আমি আপনার কাছ থেকে স্পষ্ট আইনি নিদান জানতে চাইছি। বাংলা ভাষায় কথা বললেই যদি বাঙালিদেরকে এভাবে অত্যাচার করা হয়, বাংলাদেশি বলা হয়, তাহলে বাঙালিদের ভবিষ্যৎ কি? দেখুন, প্রথমেই বলি আমি, দেখুন আমি সব থেকে পছন্দ করি যে বইটি, সেটি হলো ভারতবর্ষের সংবিধান। হুম এবং ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের যে কোনো নাগরিককে ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসবাস করার অধিকার দিয়েছে, যে কোনো প্রান্তে চলাচলের অধিকার দিয়েছে, যে কোনো ভাষায় কথা বলার অধিকার দিয়েছে, যে কোনো পোশাক পরিধানের অধিকার দিয়েছে। হুম দেখুন, কেউ বাংলা ভাষায় কথা বলছে বলে তাকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করতে হবে, এটা কখনোই কাঙ্ক্ষিত নয়, কাম্য নয়, আইনসঙ্গত নয়। এবার এর বাইরে বলি যে এটা কেন করা হচ্ছে। আমার কাছে এটা প্রতিহত হয়েছে এইভাবেই, আসলে এটা পরিকল্পিত এফোর্ট বলতে পারি। তার কারণ মানে যেভাবে যে পদ্ধতিতে এই রাজনীতি এটা চলছে, সেখানে একেবারে মানে বলতে গেলে ভোট ভাগের একটি প্রয়াস। একটি রাজনৈতিক দল তারা হিন্দুত্বকে হাতিয়ার করবে, আর একটি রাজনৈতিক দল তারা বাঙালিয়ানাকে হাতিয়ার করবে, এবং তার ফলে এবং বাঙালিয়া মানে এই যে উগ্রতা, হ্যাঁ, এই উগ্রতার আনয়ন ঘটাতে হবে, উগ্রতা আনতে হবে, এবং তার ফলে উভয় রাজনৈতিক দল বেনিফিটেড হবে। এই কারণেই দেখুন, এই হঠাৎ করে দেখবেন এই যে বিষয়টি দেখবেন এই কিছুদিন ধরে দেখবেন সারফেসে এসছে। কেন এসছে? কারণ সামনে 26-এর নির্বাচন, এবং পরিষ্কার অঙ্ক, আমি অনেকদিন থেকে বলছি, পরিষ্কার অঙ্ক, লোকসভায় বিজেপি, বিধানসভায় তৃণমূল। এই অঙ্কের উপর ভিত্তি করে মানে RSS নামক ফ্যাক্টরির দুটি শোরুম, একটি তৃণমূল, অপরটি বিজেপি, এই দুটি শোরুমেই এটা ভালো করে মালপত্র বিক্রি হয়, সেই জন্য একজনকে হিন্দুত্বের মালপত্র দেওয়া হয়েছে আর একজনকে বাঙালিয়ানার মালপত্র দেওয়া হয়েছে। দুটো শোরুম থেকে বলা হয়েছে দুটো তো তুমি হিন্দুত্বের ব্র্যান্ডিং করো, আর একজন তুমি বাঙালিয়ানার ব্র্যান্ডিং করো, দিয়ে তোমরা খরিদ্দার জোটাও। খুব পরিষ্কার হিসেব। এবং সেক্ষেত্রে তুমি লোকসভা ভোটের সময় তুমি বেনিফিট না বেশি করে, আর বিধানসভা ভোটে তুমি তৃণমূল কংগ্রেস ভালো করে বেনিফিট না, এবং তোমাদের বেনিফিট পাওয়ার জন্য যা যা করার আমরা সমস্ত রকম এফোর্ট দেব, এবং তোমরা বেনিফিটেড হবে। দেখুন, এই যে মানে বাঙালিয়ানা, বাংলাকে মানে বাংলা ভাষাভাষী মানুষদের উপরে অত্যাচার করা হচ্ছে বা বাংলাদেশি বলা হচ্ছে, এটা হওয়া উচিত নয়, এটা কাঙ্ক্ষিত নয়। দুটো প্রশ্ন। প্রথম কথা, বাংলা ভাষাভাষী মানুষদের বা বাঙালিদের কেন বাইরে যেতে হচ্ছে? দ্বিতীয়, বাইরে যেতে হলেই কি তাদের অত্যাচারের শিকার হতে হবে? এবার এই দুটো প্রশ্নের উত্তর যদি আপনি পেতে চান, তাহলে প্রথম প্রশ্নের উত্তর কি হবে? এই পশ্চিমবঙ্গে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা নেই, তাই বাঙালিদের বাইরের রাজ্যে যেতে হচ্ছে। তাহলে এই পর্যন্ত কর্মসংস্থান কে তৈরি করতে ব্যর্থ হলো? অবশ্যই সরকার। ব্যর্থ হলো তৃণমূল কংগ্রেস। আর বাইরের যে সমস্ত রাজ্যগুলোতে এই বাংলা ভাষা বলার জন্য অত্যাচার করছে, তারা কারা অত্যাচার করছে? তারা হচ্ছে বিজেপি। সেখানে মানে শাসক দল হিসেবে আছে বিজেপি। সেখানকার প্রশাসন তারা কাউকে দাগিয়ে দিচ্ছে বাংলাদেশি। এই জিনিস চলছে। মানে এই জিনিস যদি চলতে থাকে, তাহলে আমাকে দুটো রাজনৈতিক দলকেই বলতে হয় যে এই যে জিনিস চলছে তার জন্য তারা উভয় রাজনৈতিক দলই রেসপন্সিবল। একটা হচ্ছে কর্মসংস্থান না তৈরি করতে পারার জন্য, অপর রাজনৈতিক দলটি তারা শাসক দল হিসেবে থাকা সত্ত্বেও বাঙালিদের উপর এইভাবে অত্যাচার হচ্ছে। তাহলে এই দুটো রাজনৈতিক দলকেই বাংলার মানুষকে ছুড়ে ফেলা উচিত, খুব পরিষ্কার অঙ্কে। এক,
একটি রাজনৈতিক দল তারা কর্মসংস্থান তৈরি করতে পারেননি, তাই তাদের ছুঁড়ে ফেলা উচিত। অপর রাজনৈতিক দল তারা অত্যাচার করছে বাংলাদেশ, তাই ছুঁড়ে ফেলা উচিত। মানে উভয় রাজনৈতিক দল যে কারণ এবং যে কারণটির জন্য এই এই কার্য ঘটছে উভয়কেই, অর্থাৎ কার্য কারণ উভয়কেই এই মুহূর্তে রাজনৈতিকভাবে নিষ্কৃতি দেওয়া প্রয়োজন। তাহলে এখানে অনেকগুলো প্রশ্ন উঠে আসতে পারে। আজকে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দাবি করেছেন বিহারে যদি 50 লক্ষ নাম বাদ যায়, পশ্চিমবাংলায় 1.5 কোটি নাম বাদ যাবে, রোহিঙ্গা, বাংলাদেশি, পাকিস্তানি ইত্যাদি অনেক কথা উঠে আসতে পারে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র দপ্তরের অধীন বিএসএফ তাদের গাফিলতির জন্য যদি রোহিঙ্গারা এদেশে আসে, তাহলে আমি একদম অনুপ্রবেশের চরম বিপক্ষে হয়েও বলছি এই দায়িত্ব নিতে হবে। কিন্তু আমার প্রশ্নটা একদম আইনি জায়গায় দাঁড়িয়ে শামীমদা, যে যদি মানে যারা অত্যাচারিত হচ্ছেন বা যারা অত্যাচারিত হচ্ছেন তাদের পক্ষ থেকে কেউ কি আইনি ব্যবস্থার জন্য আদালতের দ্বারস্থ হতে পারে? তার কি আইনি সংস্থান রয়েছে? অবভিয়াসলি যখন আমি বলি যে একজন মানুষের নাম ভোটার লিস্টে উঠে আছে, তাহলে ভোটার লিস্টে এই নামটি উঠে থাকলে ভোটার লিস্টে উঠানোটাকে নিশ্চিতভাবেই মানে রামশ্যাম যদুমধু উঠাননি, কে উঠিয়েছেন? নির্বাচন কমিশন। তাহলে তিনি উঠালেন, তিনি যখন নাম বাদ দেবেন তখন তো তাকে উপযুক্ত কারণ দর্শাতে হবে, তাকে অপরচুনিটি অফ হিয়ারিং দিতে হবে, ন্যাচারাল জাস্টিস কমপ্লাই করতে হবে। এবং এই যে এফআইআর হবে বলছেন না, এফআইআর কি কি ভাবে হবে? যেমন অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিউ করবেন আপনি। এই যে ধরুন যখন আপনি যারা যারা লিস্টে নাম উঠে আছে, আপনি বাড়িতে বাড়িতে গিয়ে বা তাদের অস্তিত্ব সম্পর্কে আপনি জানবেন। বিহারের ক্ষেত্রে কি হয়েছে? বিহারের ক্ষেত্রে একটা হচ্ছে মৃত ভোটার, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পাবেন যে কোনো রাজ্যেই পাবেন মৃত ভোটার, মৃত ভোটারের নাম লিস্টে থেকে যায়, নাম বাদ দেয়। এই অভিযোগ তো বেশ কয়েক বছর ধরে। এবং শুধু তাই না, যে মৃত ভোটারদের ভোট গিয়ে তৃণমূল কংগ্রেস ছাপ্পা মেরে আসে। তৃতীয় হচ্ছে যাদের নাম এন্ট্রি রয়েছে তাদের মধ্য থেকে কিছু ভুয়ো ভোটার বা মানে আমি যদি বিরোধী দলের কথা সত্যই ধরে নিই, তাহলে বাংলাদেশ থেকে আসা বা মায়ানমার থেকে আসা কিছু মানুষজন। আচ্ছা, বাংলাদেশ থেকে বা মায়ানমার থেকে মানুষরা এলো কি করে? উড়ে তো নিশ্চয়ই আসেনি না, সীমান্ত পেরিয়ে এসছে। হ্যাঁ, তারপরে সীমান্ত মানে এলো কি করে? হয় সীমান্ত পেরিয়ে, নাহলে উপযুক্ত পাসপোর্ট দেখিয়ে এসছে। তাহলে আমার প্রথম উপযুক্ত পাসপোর্ট যদি মানে উপযুক্ত কাগজপত্র যদি দেখিয়ে আসেন, তাহলে সেই উপযুক্ত কাগজপত্রগুলো কারা দেখলেন? একেবারেই তাই, তাদের কর্তব্যে গাফিলতি ছিল না। একেবারেই। এবার আমি বলি যে দেখুন আরেকটা শ্রেণী যেটা মূলত বিহারে বাদ দিয়েছে, সেটা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হয়ে গেছে। এবং স্থানান্তর হওয়ার ফলে দুটো জিনিস ঘটতে পারে। একজন মানুষ তিনি স্থানান্তর হয়ে গেছেন, তিনি আর দ্বিতীয় জায়গায় যেখানে স্থানান্তর হয়ে গেছেন সেখানে নাম নয় তোলে, তার যে মূল যেখানে নাম ছিল সেখানেই আছে। সামারি রিভিশন অফ ইলেকটোরাল রোলস অর্থাৎ এসআরইআর, যেটা প্রত্যেক বছর হয়, জেনারেলি সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে শুরু হয়। আমি যেটা বলার চেষ্টা করছি, দেখুন আমি যেটা বলার চেষ্টা করছি, এটা কোনো নতুন বিষয় নয়। প্রতি বছরই এটা মানে নিত্য নৈমিত্তিক একটি ক্রিয়া নির্বাচন কমিশনের। ফলে এবারে হঠাৎ করে এইটা নিয়ে এত আওয়াজ তোলা হচ্ছে কেন? সামনে বাংলার ভোট আছে, এইটা নিয়ে এত কিছু করার মূল কারণ হচ্ছে সামনে পশ্চিমবাংলার ভোট আছে, এবং পশ্চিমবাংলার ভোটে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় রেখে দেওয়ার জন্য কেন্দ্রের বিজেপি সরকারের একটা এফোর্ট রয়েছে, এটা বুঝতে হবে। কারণ এখানে এই জিনিসগুলো করে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় রেখে দিতে হবে। তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস সম্পর্কে মানুষের একটা বিতৃষ্ণা জমেছিল। এখন একজন মানুষ সে দুর্নীতির প্রশ্নে ভোট দিতে যাবে, নাকি সে দেশে থাকতে পারবে কি পারবে না সেই প্রশ্নে ভোট দিতে যাবে, এই দুটো প্রশ্নের মধ্যে কোন প্রশ্নটা তার সামনে বড় হয়ে দেখা দেবে, এটা একবার ভাবুন। ও সেই কারণেই যাতে দুর্নীতির প্রশ্নটা সারফেসে না আসে, যাতে যা যা করেছে সেটা যদি সারফেসে যাতে না আসে, সেই জন্য এই ইস্যুগুলোকে ক্রিয়েট করা হচ্ছে। আমার খুব পরিষ্কার বক্তব্য, এই ইস্যুগুলোকে ক্রিয়েট করা হচ্ছে। আমি বলবো যে নির্বাচন কমিশন
রাজনৈতিক নেতা নেত্রী বা অন্য কেউ যদি নাগরিকদের মনে এই ভয় ভীতি সঞ্চার ঘটিয়ে যদি মনে করেন যে রাজনৈতিক ইস্যু তৈরিতে সাহায্য করব, সেটা সঠিক কাজ হবে না। এবং এই রাজনৈতিক ইস্যু তৈরি করাতে চাইছেন এবং সেখানে বেশ কিছু মানুষের পার্টিসিপেশন রয়েছে। ফলে এই রাজনৈতিক ইস্যুটি যাতে তৃণমূল কংগ্রেসের পক্ষে যায়, সেই জন্য যারা যারা মনে করেন যে তৃণমূল কংগ্রেসে এই রাজ্যে থাকা উচিত, তারা এই ইস্যুগুলোকে আরো বেশি হাইলাইট করার চেষ্টা করছেন এবং এই ইস্যুটিকে সামনে রেখে যাতে আগামী নির্বাচন হয় তার বন্দোবস্ত করার চেষ্টা করছেন। অনেক ধন্যবাদ শামীম দা, আপনি এতক্ষণ সময় দিলেন এবং দর্শকদের বহু প্রশ্নের স্বচ্ছ উত্তর আপনি দিলেন। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।